হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকে আমাদের ক্লাস 4 হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির। আপনারা প্রিভিয়াস ক্লাস যেগুলি আছে সেগুলি থেকে প্লেলিস্ট থেকে দেখে নেবেন, কারণ একটা ক্লাস আরেকটা ক্লাসের সাথে রিলেটেড আছে। আমি যেগুলি কোয়েশন আনছি একটা সিকোয়েন্সে আনছি, মানে প্রথমে যে বেসিক কোয়েশন আসতো সেই বেসিক কোয়েশনগুলো আনছি, মানে আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। তাই আপনারা সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন প্লেলিস্টের প্রথম থেকে। আর আমার ম্যারাথনটা কমপ্লিট হয়ে গেছে। সিডিপির যে থিওরি ছিল, আমি বলেছিলাম সিডিপির থিওরি দিয়ে দেব বাংলার মধ্য দিয়ে। কমপ্লিট ম্যারাথন চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, কিংবা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন, যেখানে আমি পুরো সিলেবাসটা ডিটেইলভাবে আলোচনা করেছি, এক একটি পয়েন্ট অনুসারে আলোচনা করেছি, যাতে আপনারা বাংলা মিডিয়ামে বুঝতে পারেন। যাদের হিন্দি বুঝতে অসুবিধা হয় তারা ওই ভিডিওটা দেখলে, যদি দুইবার দেখেন তাহলে আপনার পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন ভালোভাবে। আর নোটস আমি টেলিগ্রামের মধ্যে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যান্ড রিটেন নোটস আমি পিওয়াইকিউ, যেগুলো পিওয়াইকিউ আছে সেগুলোর উপর ভিত্তি করে সেগুলো থেকে আনসার বের করে এক একটি অপশন আমি লিখেছি। তাই আপনারা যদি পিডিএফটা পড়ে থাকেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন যে কীভাবে ছিল, নোটসটা কীরকম ছিল। যাই হোক, আজকের যে ক্লাস সেটা শুরু করি। কোয়েশ্চন নাম্বার 1 হচ্ছে, আফটার গেটিং হার্ট ডিউরিং এ প্লে activity, Rohan started crying. Seeing this, his father responded, "Don't behave like girls. Boys don't cry." This statement by this father. একটা খেলা চলছে, খেলার সময় রোহন কি করছে, হঠাৎ করে কাঁদলো। কাঁদার পর তার বাবা কি করলেন, তার বাবা বললেন যে তুমি গার্লসের মতো বিহেভ করো না, তুমি একজন ছেলে। এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কি বোঝাচ্ছে? রিফ্লেক্ট জেন্ডার স্টিরিওটাইপ, চ্যালেঞ্জেস জেন্ডার স্টিরিওটাইপ, রিডিউস জেন্ডার বায়াস, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি। প্রমোট জেন্ডার ইকুয়ালিটি তখন হবে যখন আপনি চাহে গার্লস হোক চাহে বয়েজ হোক, দিকে আপনি সমান নজর দিচ্ছেন, তখন ইকুয়াল হবে। এখানে ইকুয়াল করা হচ্ছে না, কারণ আলাদা করা হচ্ছে। বাবা কি বলছেন যে তুমি গার্লসের মতো বিহেভ করো না। রিডিউস জেন্ডার বায়াস, এখানে জেন্ডার বায়াস রিডিউস করা হচ্ছে না, মানে কমানো হচ্ছে না। জেন্ডার বায়াস হচ্ছে সেটা যখন একটা আপনি যে কোনো একদিকে ঝুঁকে আছেন, যেমন ক্লাসের মধ্যে কিছু ছেলে আছে কিছু মেয়ে আছে, আপনি কি করছেন, শুধু ছেলের প্রতি নজরটা দিচ্ছেন, অ্যাটেনশনটা ছেলেদের প্রতি দিচ্ছেন, কিংবা শুধু মেয়েদের প্রতি দিচ্ছেন, যে এক দলের প্রতি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে জেন্ডার বায়াস। আর এখানে কম করার কথা হচ্ছে না। চ্যালেঞ্জ জেন্ডার স্টিরিওটাইপ, এখানে যে জেন্ডার স্টিরিওটাইপের বিষয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে না, যে চ্যালেঞ্জ করা হয় যেমন আপনার ইভিএসের মধ্যে অনেক গার্লস অনেক কিছু করেছে, তখন সেটা জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করা হয়। মানে যখন একটা মেয়েরা ক্রিকেট খেলতে পারবে না, যখন একটা মেয়ে ক্রিকেট খেলবে তখন কী করলো, সে জেন্ডারের প্রতি চ্যালেঞ্জ করলো। তারপর হচ্ছে এটা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ, অপশন 1 যেটা সেটা হচ্ছে সঠিক, যে তুমি ছেলের মতো বিহেভ করো মেয়ের মতো নয়, এই ধরনের যে জিনিসটা থাকে সেটা থাকে জেন্ডার স্টিরিওটাইপিং। অপশন 1টা হচ্ছে সঠিক। Next question number 2. In progressive classroom, a teacher should follow fixed curriculum. Progressive classroom মানে যেখানে চাইল্ডকে সেন্টারের মধ্যে রাখা হবে, অ্যাক্টিভিটিস হবে, যে বাচ্চা থাকবে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট করতে পারবে। এ টিচার শুড ফলো ফিক্সড কারিকুলাম, মানে যতটুকু স্টুডেন্ট থাকবে টিচার কী করবেন, প্রত্যেকের জন্য সেম কারিকুলামটা তৈরি করবেন না, সেম কারিকুলাম না করে তিনি ফিক্স না করে ফ্লেক্সিবল করতে পারেন। দি এমফেসিস শুড বি অন কম্পিটিশন অ্যামং স্টুডেন্টস। প্রোগ্রেসিভ ক্লাসরুমের মধ্যে একটি স্টুডেন্ট আর একটি স্টুডেন্টের সাথে কম্পিটিশন করবে, কখনো এটা করবে না। এই কম্পিটিশন, ফিক্সড, এগুলি নেগেটিভ ওয়ার্ড। তারপরে অ্যাম্পেল অপরচুনিটিস শুড বি প্রোভাইডেড ফর কনস্ট্রাকশন অফ নলেজ। আপনি এইভাবে অপরচুনিটিস দিবেন যে বাচ্চারা নলেজটা নির্মাণ করতে পারে, অ্যাক্টিভিটি করাবেন, এই ধরনের কিছু করবেন, তখন বাচ্চাদেরকে অপরচুনিটিস দিবেন। অপরচুনিটিস যে ওয়ার্ড সেটা সিটেটের মধ্যে অনেক পজিটিভ, এই ওয়ার্ডটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর ফিক্সড
বা লেভেলিং এইগুলি থাকে নেগেটিভ ওয়ার্ড। তারপর হচ্ছে অপশন 4, স্টুডেন্টস শুড বি লেভেলড অন দি বেসিস অফ দেয়ার একাডেমিক স্কোর্স। বাচ্চার যে একাডেমিক স্কোর আছে, কেউ 100-এর মধ্যে 99 পাচ্ছে, 100 পাচ্ছে, কেউ পাচ্ছে 60, এই ধরনের যে স্কোর আছে সেগুলি দিয়ে আপনি তাদেরকে লেভেলিং করবেন, কখনো এটা করবেন না। অপশন 3 যেটা, সেটা হচ্ছে সঠিক। প্রগ্রেসিভ ক্লাসরুমের মধ্যে বাচ্চাদেরকে অপরচুনিটিস দেবেন যাতে তারা নলেজটা কনস্ট্রাক্ট করতে পারে, নির্মাণ করতে পারে। Next question number 3. After observing that students are struggling to proceed further on an ongoing activity, a teacher decide to provide cues and hints in form of what, why, how. According to Lev Vygotsky theory, this strategy of টিচার রোল। এখানে যে এত বড় কোয়েশন, কিন্তু এখানে কিওয়ার্ডটা কি আছে? কিউজ, হিন্ট। এগুলো তো আমরা জানি যে যখন একটা বাচ্চাকে হাফ সলভ প্রবলেম আপনি করে দেবেন, একটা বাচ্চাকে যখন আপনি কোনো কিছু করছে, আপনি তাকে কিছু একটা করে দিচ্ছেন, হাফ করে দিচ্ছেন, এই হাফ সলভটাকে বলা হয় স্ক্যাপফোল্ডিং। অপশন 2 যেটা, সেটা ডিমোটিভেটেড চিলড্রেন, যখন আপনি কিউজ দিবেন, মানে একটা কোয়েশন বাচ্চা পারছে না, তখন সাথে সাথে আপনি একটু বলে দিয়েছেন, তারপরে বাচ্চা আবার বলবে, এখানে তাকে আপনি ডিমোটিভেট করবেন না, এখানে আপনি স্ক্যাপফোল্ড করছেন। কজ উইথড্রয়াল টেন্ডেন্সি এমং স্টুডেন্টস, এখানে কোনো কিছুর কারণ হয়ে যাচ্ছে না। বি মিনিংলেস ইন প্রসেস অফ লার্নিং, এখানে মিনিংফুল লার্নিং হবে, এখানে মিনিংলেস হবে না, তাই এটি ভুল। অপশন 2 যেটা, সেটা হচ্ছে সঠিক অপশন। অ্যাক্ট অ্যাজ এ স্ক্যাপফোল্ড ফর লার্নিং, মানে একটা বাচ্চা আপনি তাকে একটা কোয়েশনের আনসার জিজ্ঞাসা করলেন, তখন সেই বাচ্চাটা আনসার বলে গেল, কিছু সময় বলার পর সে হঠাৎ ভুলে গেল, তখন আপনি তাকে কী করলেন? কিছু একটা তাকে সামান্য কিছু বলে দিলেন, মানে আপনি কী করলেন? তাকে স্ক্যাপফোল্ড করলেন। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 4, which of the following is a correct in the context of socialization of children? সোশ্যালাইজেশনের মধ্যে কোনটি কারেক্ট থাকবে? সোশ্যালাইজেশন হচ্ছে সেটা যে আমরা আমাদের যে সমাজ আছে, সমাজের মধ্যে আমরা চলাফেরা কীভাবে করি, সেটা কোথা থেকে জানি? সমাজ থেকেই জানি, এটাই বলা হচ্ছে সোশ্যালাইজেশন। আর সবার প্রথম সোশ্যালাইজেশনের মধ্যে এজেন্টস আছে, প্রাইমারি এজেন্ট আর সেকেন্ডারি এজেন্ট। প্রাইমারি বলা হয় ফ্যামিলিকে। সবার প্রথমে আমরা যে সমাজে চলার বা থাকার নিয়ম কারণটা কোথা থেকে শিখি? প্রথমে তো আমাদের ফ্যামিলির কাছ থেকে শিখি, ফ্যামিলিকে বলা হয় প্রাইমারি সোশ্যালাইজেশন। আচ্ছা, কোয়েশনের মধ্যে যাই। অপশন 1 হচ্ছে স্কুল ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট অ্যান্ড ফ্যামিলি ইজ দি প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট। অবশ্য এটা ঠিক আছে, কিন্তু কোয়েশন পরেরগুলো পড়তে লাগবে। ফ্যামিলি হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশনের উদাহরণ, আর ফ্যামিলি ছাড়া বাকি যা কিছু আছে সেগুলি হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশনের উদাহরণ। যেমন স্কুল, কলেজ, ইনস্টিটিউশন বা পিয়ার গ্রুপ, এই ধরনের যেগুলি থাকবে সবগুলি সেকেন্ডারি থাকবে, আর শুধু ফ্যামিলিটা থাকবে প্রাইমারি সোশ্যালাইজেশন। আর কোনো সময় অপশনের সাথে ফ্যামিলির সাথে নেবারহুডটা দিয়ে দেয়, সেটা অপশনের উপর ডিপেন্ড করবে। অপশন 2 হচ্ছে স্কুল ইজ এ প্রাইমারি সোশ্যালাইজেশন। স্কুল কখনো প্রাইমারি সোশ্যালাইজেশন হবে না। পিয়ার্স আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন, হ্যাঁ পিয়ার্স হচ্ছে সেকেন্ডারি সোশ্যালাইজেশন, কিন্তু স্কুল প্রাইমারি নয়। নেক্সট অপশন হচ্ছে পিয়ার্স আর প্রাইমারি সোশ্যালাইজেশন। পিয়ার্স কখনো প্রাইমারি সোশ্যালাইজেশন হবে না। পিয়ার্স বলতে যে আপনার যে সমবয়সী যারা আছে তাদেরকে বলা হয় পিয়ার্স। একটা বাচ্চার ক্লাসমেট যেগুলো থাকবেন তাদেরকে আপনি পিয়ার্স বলতে পারেন। ফ্যামিলি অ্যান্ড মাস মিডিয়া বোথ আর সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট। ফ্যামিলি প্রাইমারি সোশ্যালাইজেশন, মাস মিডিয়া সেকেন্ডারি, দুটি এখানে কখনো সেকেন্ডার হবে না। অপশন 1-এর মধ্যে হচ্ছে সঠিক, স্কুল ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন এজেন্ট অ্যান্ড ফ্যামিলি ইজ এ প্রাইমারি সোশ্যালাইজেশন এজেন্ট। আচ্ছা, আপনারা নিশ্চয় বাংলা পেডাগজি ক্লাসগুলো দেখছেন। ক্লাসগুলো কিভাবে হয়েছে সেগুলি জানাবেন কমেন্টের মধ্যে। আপনার রেসপন্সটা আমার অনেক ইম্পর্ট্যান্ট লাগে, কারণ আপনি যদি রেসপন্স করেন তাহলে আমি নিজে মোটিভেটেড ফিল করব যে আপনারা দেখছেন কিংবা আমার সাথে কানেক্টেড আছেন। বাংলার পেডাগজির ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি চ্যানেলের মধ্যে নতুন হন তাহলে বাংলার পেডাগজি দেখতে পারবেন। এই চ্যানেল থেকে সম্পূর্ণ বাংলা সিলেবাস আমি কমপ্লিট করাবো, বাংলা পেডাগজির ক্লাস দেখবেন, বা বাকি আরও চ্যানেলের মধ্যে ক্লাস আছে
প্লেলিস্টের মধ্যে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। সিডিপির পেপার 2 ক্লাস কিছু আমি দেবো, সেগুলি আপনি দেখবেন। যদি আপনি পেপার 1-এর হন, পেপার 2-র হন, এ ধরনের কোনো তফাৎ থাকবে না। পেপার 1-এর ক্লাস দেখলেও আপনার জন্য ভালো হবে, আর পেপার 2-র। আর যারা পেপার 2-র থাকবেন তারা পেপার 1-এর ক্লাসটা দেখলে কোনো ধরনের অসুবিধা না, কারণ সিলেবাসটা একদম সেম, কোয়েশনও একদম সেম। কোনো সময় পেপার 2-র কোয়েশন পেপার 1-এর মধ্যে আসে, আর কোনো সময় পেপার 1-এর কোয়েশন পেপার 2-র মধ্যে রিপিট করে। সিটেটের মধ্যে কোয়েশনগুলো অনেক রিপিট করে, আর কোয়েশন যদি রিপিট করে না, ঠিক এজ ইট ইজ ওইভাবে একটু মডিফাই করে ওই কোয়েশনটা দেয়, কারণ সিলেবাস আজ দিন পর্যন্ত সেম চলে আসছে। नेक्स्ट क्वेश्चन হচ্ছে থিওরি অফ মাল্টিপল इंटेलिजेंस एम्फेसिस दैट बहुबुद्धि का सिद्धांत जोर देता है, মানে মাল্টিপল ইন্টেলিজেন্স কোন দিক দিয়ে ফোকাস করে বেশিরভাগ। ইন্টেলিজেন্স কোয়েশন আইকিউ ক্যান বি মেজার্ড অনলি ইন অবজেক্টিভ টেক্সট। যদি একটা অবজেক্টিভভাবে টেস্ট নিয়ে নেন তখন আইকিউটা মেজার করে নেবেন, তাও অনলি, শুধু একমাত্র ওই প্রসেসের না, কখনো এটা হবে না। ইন্টেলিজেন্স ইন ওয়ান ডোমেইন এনশিওর ইন্টেলিজেন্স ইন অল আদার ডোমেইনস, মানে ইন্টেলিজেন্সটা শুধু একটা ফ্যাক্টর থাকে। আর যদি একজন মানুষের যেমন ম্যাথসের মধ্যে ভালো হয় তাহলে সে সিডিপির মধ্যে ভালো হবে, আর সে ইংলিশের মধ্যে ভালো হবে, এইভাবে এটা নয়, কারণ প্রত্যেকের ডিফারেন্ট এবিলিটিস থাকতে পারে, এটা হবে না। দেয়ার আর সেভারাল ফর্ম অফ ইন্টেলিজেন্স, মানে এক একজনের এক এক রকমের ইন্টেলিজেন্স থাকতে পারে। কারো লিঙ্গুইস্টিক থাকতে পারে, কারো ম্যাথসের ইন্টেলিজেন্স থাকতে পারে, লজিকো ম্যাথমেটিক্যাল, আর কারো থাকতে পারে বাংলার মধ্যে। এইভাবে আলাদা আলাদা থাকতে পারবে, কিন্তু কখনো ওয়ান ডোমেইন বলা যাবে না। অপশন 3টা সঠিক লাগছে। অপশন 4 হচ্ছে দেয়ার আর নো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এস ইন ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্সের মধ্যে কোনো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে না। আমি যদি সিটিপির মধ্যে ভালো হই তাহলে আপনিও সিটিপির মধ্যে ভালো হবেন, আর আপনার ফ্রেন্ডও সিটিপির মধ্যে ভালো হবে, এটা কখনো হবে কি, হবে না। আমি যদি সিটিপির মধ্যে ভালো হই আপনি ম্যাথসের মধ্যে ভালো হবেন কিংবা ইংলিশের মধ্যে ভালো হবেন, কিন্তু মেবি আমি সিটিপির মধ্যে কিছু ভালো হতে পারি কিন্তু ম্যাথসের মধ্যে আমি একদম ভালো নয়। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, এটা এলিমিনেট হয়ে গেল। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু লরেন্স কোহলবার্গস থিওরি পারফর্মিং অ্যান অ্যাক্ট অ্যান্ড ডুইং সামথিং বিকজ আদার্স অ্যাপ্রুভ ইট রিপ্রেজেন্ট স্টেজ অফ মরালিটি, মানে এখানে স্টেজ বলছে কিন্তু দিয়েছে লেভেল। এটা কোহলবার্গ মরাল ডেভেলপমেন্টের থিওরি দিয়েছেন। মরাল মরাল বলতে ওই জিনিসটা যে কোন দিকে আপনি যাবেন, রাইট না জিনিসটা ওই রাস্তা বাই যাবেন না ওই রাস্তা বাই যাবেন, কোনটি রাইট কোনটি রং, এর মিডিলের মধ্যে দিয়ে একটা যে ডিসিশন নেন, সেটাই হচ্ছে আপনার মরালিটি বা মরাল রিজনিং। এই মরাল ডেভেলপমেন্ট থিওরির মধ্যে তিনি 3টা লেভেল দিয়েছেন আর 6টা স্টেজ দিয়েছেন। 3টা লেভেল, প্রথম লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল, তারপরে কনভেনশনাল, তারপরে পোস্ট কনভেনশনাল, আর ফর্মাল কনভেনশনাল কিছু নেই। এটা ডিস্ট্রিক্ট করার জন্য এই অপশন দিয়েছে। এক একটি লেভেলের মধ্যে 2টি স্টেজ থাকে। একটা এই যে কোন স্টেজের কথা বলা হচ্ছে বা কোন লেভেলের কথা বলা হচ্ছে, যে স্টেজে বাচ্চা এইবার অ্যাকশনটা করে যে আদারের অ্যাপ্রুভের জন্য, যে গুড বয় গুড গার্ল একটা স্টেজ আছে আই থিঙ্ক, কনভেনশন লেভেলের, আর স্টেজ হচ্ছে 3rd, যে অন্যের প্রশংসার জন্য বাচ্চা কাজটা করছে। একটা বাচ্চা পড়ছে যে তাকে মা বলবে আমার ছেলেটা অনেক ভালো এই জন্য, বা যদি আমি পড়াটা শিখে যাই তারপরে আর টিচার কী করবেন, আমাকে শাবাশি দিবেন। এই ধরনের যে অ্যাপ্রুভ, যেটা অনেস্টি, যেগুলো এগুলি কোন লেভেলের মধ্যে পড়ে, কনভেনশন লেভেলের মধ্যে পড়ে, অপশন 2-র মধ্যে। প্রি কনভেনশনের মধ্যে এগুলি পড়ে না। প্রি কনভেনশন লেভেলের মধ্যে বাচ্চার মরালিটি একদম 0 থাকে। নেক্সট question number 7, Lev Vygotsky's socio-cultural perspective of learning emphasizes importance of dash in the learning process. Lev Vygotsky's socio-cultural approach, Vygotsky যে থিওরি দিয়েছেন সেটার নাম হচ্ছে সোশিও কালচারাল অ্যাপ্রোচ। আর কিসের জিনিসের দিয়েছেন তিনি, কগনিটিভ, বাচ্চার যে কগনিটিভ ডেভেলপমেন্টটা কীভাবে হবে এটার থিওরি দিয়েছেন, কিন্তু থিওরির নামটা কি, সোশিও কালচারাল অ্যাপ্রোচ। আর পিয়াজে যে থিওরি দিয়েছেন সেটা কগনিটিভ ডেভেলপমেন্টের দিয়েছেন, আর কগনিটিভিস্ট বলা হয় পিয়াজেকে।
তিনি অ্যাট্রিবিউশন, মোটিভেশন, ইকুইলিব্রেশন এগুলোর কথা কিছু বলেছেন না। ভাইগোস্কি তিনটা জিনিসকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন, সোশিয়াল, কালচার, ল্যাঙ্গুয়েজ। সোশিয়াল বা সোসাইটি, কালচার বাচ্চার যে সংস্কৃতি, যে কালচারের মধ্যে বাচ্চা বড় হবে, আর তার ল্যাঙ্গুয়েজটাকে মানুষের গ্রেটেস্ট টুল বলেছেন। এইগুলিকে বলা হচ্ছে কালচারাল টুলস। অপশন 1 যেটা, তিনি কালচারাল টুলসকে অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন, কালচারকে তিনি অনেক ইম্পর্টেন্ট দিয়েছেন, সোশিয়ালকে ইম্পর্টেন্ট দিয়েছেন, ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্ট দিয়েছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, in his theory cognitive development, Jean Piaget explained cognitive structure in terms of, যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্ট্রাকচার যেটা, সেটা পিয়াজে কি বলেছেন, কি বলে এক্সপ্লেন করেছেন? সাইকোলজিক্যাল টুলস নয়, সাইকোলজিক্যাল টুলস বলছেন না। স্টিমুলাস রেসপন্স এটাও বলেন না, এটা বিহেভিয়ারিস্ট বলেন। তারপরে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে একটা সম্ভাবনা, আপনি সিটেটে পাস করতে পারবেন, একটা সম্ভাবনা হচ্ছে আপনার গাইডেন্স লাগবে, সেটা গাইডেন্সটা হবে আপনার স্কেপ ফোল্ডিং। আগে যে কোয়েশ্চেন ছিল, একটা বাচ্চা সাইকেল চালাতে পারবে কিংবা আপনি বাইকটা চালাতে পারবেন, মানে সম্ভাবনা আছে। আর এই সম্ভাবনাটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যে চালানো শেখার জন্য যে কেউ একজন আপনাকে হেল্প করবে, এই হেল্পটা হবে আপনার স্কেপ ফোল্ডিং। সো এখানে এই কথাটা ভাইগোস্কি বলেছেন। আর পিয়াজে যে স্ট্রাকচারের কথাটা বলেছেন সেটা হচ্ছে স্কিমাস। অপশন 4টা হচ্ছে সঠিক। স্কিমাস মানে আপনার মস্তিষ্কের মধ্যে মনে করে নেন একটা ছোটো ছোটো পকেট বনে আছে, সেইগুলো এই জায়গার মধ্যে, এই যে মস্তিষ্কের মধ্যে এক জায়গায় আপনার ফোন বলতেই আপনার মাথায় একটা সিগন্যাল দিচ্ছে যে ফোন, ওই জিনিসটা। এই ধরনের যে মস্তিষ্কের মধ্যে যে ছোটো ছোটো রুম বা ছোটো ছোটো পকেট বনে আছে, ফোন বা মোবাইল বা স্কুল, কলেজ, এইভাবে যে প্রত্যেকগুলো একটা স্ট্রাকচারের মধ্যে আছে, সেটাকে বলা হচ্ছে স্কিমা। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, প্রি অপারেশনাল স্টেজ ইন জিন পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ক্যারেক্টারাইজেস, মানে প্রি অপারেশনাল স্টেজের একটা ক্যারেক্টার কোনটা? প্রি অপারেশনাল স্টেজ পিয়াজে দিয়েছেন 4টা স্টেজ, S, P, C, F। সেন্সরি মোটর স্টেজ, তারপরে প্রি অপারেশনাল স্টেজ, তারপরে কনক্রিট অপারেশনাল স্টেজ, তারপরে ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সরি মোটর স্টেজের বয়স হচ্ছে 0 থেকে 2 বছর। বাচ্চা এই 2 বছরের মধ্যে বাচ্চা তার সেন্সেস দিয়ে বাচ্চা যা কিছু শিখে, সেটা সেন্সেস। এখানে ডিফার্ড ইমিটেশন এগুলি ক্যারেক্টারিস্টিক আছে। তারপর হচ্ছে প্রি অপারেশনাল বাচ্চা 2 থেকে 7 বছর পর্যন্ত এই স্টেজটা থাকে। তারপর হচ্ছে কনক্রিট অপারেশন 7 থেকে 11 ধরতে পারেন। আর ফর্মাল অপারেশনাল 11 থেকে 18+ বা 11+ ধরে নেবেন। তো এখানে কোনটি ক্যারেক্টারিস্টিক আছে প্রি অপারেশনাল স্টেজের? ডেভেলপমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে যে জিনিসটা সামনে নেই, যেমন লাভ, এইগুলি। কনক্রিট যে জিনিস, মানে আপনি সামনে যে জিনিসটা আছে, ছুঁতে পারবেন, দেখতে পারবেন, ফিল করতে পারবেন, সেটা দেখতে পারবেন, যেটা সামনে আছে, যেটাকে আপনি ছুঁতে পারবেন, সেটা হবে কনক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট যেটাকে আপনি শুধু ফিল করবেন, আপনার মাথার ব্যথা, পেটের ব্যথা, এগুলিকে আপনি ফিল করেন, সেগুলি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংটা ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে আসে। সেন্ট্রেশন ইন থট, এই যে প্রি অপারেশনাল স্টেজের ক্যারেক্টারাইজ হচ্ছে সেন্ট্রেশন মানে বাচ্চা যে কোনো একটা জিনিসের একটা দিক খেয়াল করছে, আর কোনো দিক খেয়াল করছে না। যেমন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে কি বাচ্চা শুধু, যদি ঘরের মধ্যে শুধু মেহমান আসেন, মেহমানের সামনে আমরা কি করব, টেবিলের মধ্যে প্লেটটা নিয়ে রাখবো, এই জিনিসটা বাচ্চা বুঝছে, আর কিছু নয়। যে টেবিলের মধ্যে আমরা দরকার লাগলে বসতেও পারবো, কি টেবিলের মধ্যে আমরা বুকটা রাখবো, কি টেবিলের মধ্যে আরও কোনো জিনিস করতে পারবো, এই যে ডিফারেন্ট থট যেটা আনতে পারে না, একটা জিনিসের একটা দিকটা খেয়াল রাখে। যেমন একটা চকলেট আছে, এই চকলেটটা শুধু বাচ্চা চকলেটের সাইজটা দেখছে, কিন্তু কালার কিভাবে এটা দেখছে না। এটা হচ্ছে প্রি অপারেশন স্টেজের ক্যারেক্টারাইজ সেন্ট্রেশন ইন থট। তারপরে হচ্ছে হাইপোথেটিক ডিডাকটিভ
থিঙ্কিং। হাইপোথেটিক্যাল যেমন সায়েন্টিস্টের যেমন থিঙ্কিং সেইভাবে ওইভাবে এটাও ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে আসে। অ্যাবিলিটি টু কনজার্ভ অ্যান্ড সিরিয়েট অবজেক্ট, যে অবজেক্টগুলো সিরিয়েট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে লাগানো বা ক্লাসিফাই করা। কনজারভেশন, বরফ আর পানি বনে এটা বুঝতে পারে কোন স্টেজের মধ্যে, এটাকে বলা হয় কনজারভেশন। কনজারভেশন হচ্ছে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে। এরপরে কোয়েশ্চন নাম্বার হচ্ছে 10, উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট ইন কনটেক্সট অফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের বিষয়ে কোনটি সঠিক? ডেভেলপমেন্ট হ্যাজ দ্য সেম রেট অফ গ্রোথ অ্যাকর্ডস কালচার অফ ফর এভরিওয়ান। ডেভেলপমেন্টের যে স্টেজ বা সিকোয়েন্স যেটা সেটা সেম আছে। যেমন ইনফেন্সি, প্রথমে একটা বাচ্চা ইনফেন্সি থাকবে, তারপরে চাইল্ডহুড থাকবে, তারপরে অ্যাডোলেসেন্স থাকবে, তারপরে অ্যাডাল্টহুড থাকবে। এই যে সিকোয়েন্স এটা ইউনিভার্সাল থাকবে। মানে যদি আমাদের ইন্ডিয়ার একটা বাচ্চা ইনফেন্সির মধ্যে থাকে, আমেরিকার একটা বাচ্চাও মানে ইনফেন্সি, এই স্টেজটা সমান থাকবে। চাহে হাইলাকান্দির একটা বাচ্চা হোক আর চাহে মুম্বাইয়ের একটা বাচ্চা হোক, তার স্টেজটা প্রত্যেকের স্টেজ থাকবে ইনফেন্সি, চাইল্ডহুড, এইভাবে যে সিকোয়েন্স সেটা সেম থাকে, কিন্তু রেটটা সেম থাকে না। মানে একটা বাচ্চা 3 মাসে বসতে পারবে আর একটা বাচ্চা 4 মাসে বসবে, কিংবা একটা বাচ্চা 12 বছরের মধ্যে পেপার বিক্রি করে তার রোজগার কামাচ্ছে, আর একটা বাচ্চা 12 বছরের সময় কী করছে, ঘরের মধ্যে তার মা হাত তুলে তাকে খাওয়িয়ে দিচ্ছেন। এটা রেট সেটা ডিফারেন্ট থাকে, রেট কখনো সেম হয় না, এটা ভুল। ডেভেলপমেন্ট অকুর্স অনলি থ্রু লার্নিং দ্যাট টেক প্লেস ইন স্কুল। মানে ডেভেলপমেন্ট শুধু স্কুলের মধ্যে গিয়েই হয়, আর ডেভেলপমেন্ট হয় না, সেটা কখনো হতে পারে না। যে বাচ্চা স্কুলে যায় না তারও ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট অকুর্স অনলি ডিউরিং দি পিরিয়ড অফ চাইল্ডহুড। মানে শুধু চাইল্ডহুড যে বয়স থাকে সেই বয়সে ডেভেলপমেন্টটা হয় না, এটাও নয়। ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল, এটাই সঠিক, যে ডেভেলপমেন্ট একটা কোয়েশনের মধ্যে অনেক সময় থাকে যে ডেভেলপমেন্ট ইজ ইউনিডাইরেকশনাল। মানে সিঙ্গেল, এটা কখনো সঠিক হয় না। ডেভেলপমেন্ট হচ্ছে মাল্টি ডাইরেকশনাল, মানে বিভিন্ন দিকে হবে, ফিজিক্যাল হতে পারে, সোশিয়াল হতে পারে, কগনিটিভ হতে পারে, ইমোশনাল হতে পারে। একটা বাচ্চার বিভিন্ন দিক দিয়ে ডেভেলপ হতে পারে, আর ডেভেলপমেন্টটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তারপরে কোয়েশ্চন নাম্বার 11, সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট এমং চিলড্রেন ফ্রম বার্থ টু অ্যাডোলেসেন্স। যে বার্থ থেকে একটা বাচ্চার জন্ম থেকে তার অ্যাডোলেসেন্স পর্যন্ত যে কোন সিকোয়েন্সে থাকবে, এটা আপনি বলতে পারেন যে পেঁয়াজের থেকে কোয়েশ্চনটা আসছে। এটা আমরা জানি যে প্রথম স্টেজ যেটা থাকে সেন্সরি মোটর স্টেজ থাকে, তাহলে সেন্সরিটাকে আমরা বাচ্চার সেন্সাসের মধ্যে দিয়ে শিখে তার কীভাবে চিন্তা করে, তার আইস, নোজ, স্কিন, এইগুলি দিয়ে সে চিন্তা করে। অ্যাবস্ট্রাক্ট নয়, প্রথমে একটা বাচ্চা অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো চিন্তা করতে পারবে না। একটা 1 মাসের বাচ্চাকে যদি লাভ বলেন, সে বুঝতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে অ্যাবস্ট্রাক্টটা কেটে গেল, এটাও কেটে গেল। কনক্রিট যেটা সামনে নয়, সেন্সরি, প্রথমে সেন্সরি, তারপরে কনক্রিট, তারপরে অ্যাবস্ট্রাক্ট। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 12, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন প্রোগ্রেসিভ ক্লাসরুম শুড বি ট্রিটেড অ্যাজ। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে একটা ক্লাসের মধ্যে যদি 30টা বাচ্চা থাকে, 30টা 30 রকমের হতে পারে, কেউ সেম হতে পারে না। আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, মানে আমি এক রকমের পড়া শিখতে পারি আর আপনি আর এক রকমের শিখতে পারেন। ল্যাঙ্গুয়েজের থ্রু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হতে পারে, বডি, কেউ ছোটো কেউ বড়, এটা হতে পারে। মানে বিভিন্ন ধরনের আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, আর এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা একজন টিচারের রেসপেক্ট করা উচিত। হিন্ডারেন্স দি প্রসেস অফ লার্নিং, শেখার সময় সেটা কী করবে, হিন্ডারেন্স, বাধা দেবে, কখনো এটা বাধা দেবে না ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ফেইলার অন দি পার্ট অফ টিচার, এখানে টিচারের ফেইলারের পার্ট কি, এখানে টিচারের কোনো ফেইলারের পার্ট নয়, বল। ক্রাইটেরিয়া ফর মেকিং অ্যাবিলিটি বেসড গ্রুপিং, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, একটা ক্রাইটেরিয়া হয়ে গেলে আপনি তাদের অ্যাবিলিটির উপর, মানে তাদের যে শেখার যোগ্যতা আছে সেটার উপর ভিত্তি করে আপনি তাদেরকে গ্রুপিং করবেন নয়। গ্রুপিং যদিও করেন তাদের অ্যাবিলিটি নয়, তা অ্যাবিলিটি গ্রুপিং না করে আপনি হেট্রোজেনিয়াস গ্রুপিং করবেন,
একটা হচ্ছে হোমোজিনিয়াস মানে প্রত্যেকের সেম এবিলিটি গ্রুপ, আর হেট্রোজিনিয়াস আলাগ আলাগ এবিলিটি গ্রুপের বাচ্চা অ্যাড করবেন, এটা হবে না। কোয়েশ্চন অপশন 4 হচ্ছে ইম্পর্টেন্ট ফর প্ল্যানিং অফ টিচিং লার্নিং প্রসেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যদি আপনি একটা লেসন প্ল্যান করছেন, তাহলে যদি একটা বাচ্চা কানে দিয়ে কম শুনে, তখন কী করবেন, আপনি লেসন প্ল্যানের মধ্যে অডিও ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন। একটা বাচ্চা যদি শুনতে অসুবিধা থাকে, তাহলে আপনি কি করতে পারেন, ভিজুয়াল কিছু ম্যাটেরিয়াল পিকচার আনতে পারেন। এইভাবে আপনি লেসন প্ল্যানের মধ্যে কিছু ইনক্লুড করতে পারেন, এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। অপশন 4 হচ্ছে বেস্ট অপশন। Next question, question number 13. In an inclusive classroom, emphasis should be on inclusive classroom কিসের উপর ফোকাস করে বা এমফেসিস করে? পারফরমেন্স ওরিয়েন্টেড গোলস। পারফরমেন্স ওরিয়েন্টেড গোল, সেটা গোল 3 ধরনের থাকে, মাস্টারি ওরিয়েন্টেড, পারফরমেন্স, আর আরেকটা ফেইলার অ্যাভয়েডেন্স। ফেইলার অ্যাভয়েডেন্স হচ্ছে সেটা যে আমি জাস্ট পরীক্ষার মধ্যে ফেল করি না, জাস্ট কোনোরকম আমি পাস করে নেই, ফেল থেকে আমি বেঁচি, সেটা হচ্ছে ফেইলার অ্যাভয়েডেন্স। আর পারফরমেন্স অ্যাভয়েডেন্স মানে যে কোনোভাবে হোক আমার ফার্স্ট ডিভিশনটা লাগবেই লাগবে, চাহে আমি রুট মেমোরাইজেশন করি, চাহে আমি জিনিসটা বুঝি আর না বুঝি, আমার পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনটা লাগবেই লাগবে, কিংবা সেকেন্ড ডিভিশন লাগবেই লাগবে, যেটা গোল থাকবে সেটা হচ্ছে পারফরমেন্স গোলস। এখানে ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে পারফরমেন্স গোল নয়, গোল সব থেকে ভালো হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড গোল, যেটা মাস্টারি ওরিয়েন্টেড, পারফরমেন্স আর ফেইলার অ্যাভয়েডেন্স। সব থেকে ভালো হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড, মানে যে কোনো একটা আপনি সাবজেক্ট পড়ছেন, সেই সাবজেক্টটা আপনি বোঝার জন্য পড়বেন, যখন আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য পড়বেন, তখন আপনি সেই সাবজেক্টের প্রতি মাস্টার হওয়ার জন্য পড়বেন, তখন আপনার মোটিভেশন থাকবে। আর যদি পাস করার জন্য কিংবা ফেল করার থেকে বাঁচার জন্য পড়বেন, তখন আপনার মোটিভেশন লাগবে না। আর আনডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন হয়, আনের জন্য এটা কাটা গেল। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন মানে প্রত্যেকের নিড অনুসারে আপনি ইনস্ট্রাকশনগুলো দিবেন। সেগ্রিগেশন অফ স্টুডেন্ট বেসড অন দেয়ার সোশিয়াল আইডেন্টিটি, তাদের যে সামাজিক আইডেন্টিটি আছে, যে কেউ গরিব কেউ ধনী, এই বেসিসের উপর আপনি কী করবেন, সেগ্রিগেট করবেন, তাদেরকে আলাদা করবেন না, এটা হবে না। প্রোভাইডিং অপরচুনিটিস এইমিং অ্যাট ম্যাক্সিমাইজিং পটেনশিয়াল অফ ইন্ডিভিজুয়াল চিলড্রেন, এটাই এলিমিনেট করে আনসারটা বের হয়ে গেল অপশন 4। তাদেরকে আপনি অপরচুনিটিস দিবেন, তাদের এক একজনের এক এক পটেনশিয়াল হতে পারে, কেউ মাস্টার হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, এইভাবে আপনি অপরচুনিটিস দিবেন। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 14, অ্যাকর্ডিং টু রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, RPWD অ্যাক্ট যেটা আছে, সেটার মধ্যে 21টা ডিসেবিলিটির কথা বলা হয়েছে। উইচ অফ দ্য ফলোয়িং টার্ম অ্যাপ্রোপ্রিয়েট টু, যে কোনো একটা বাচ্চার কোনো ধরনের ডিসিপ্লিন যদি থাকে, তখন তাকে আপনার কীভাবে বলা উচিত, যে তাকে বলবেন আপনি রিটায়ার্ড স্টুডেন্ট, মানে মেন্টালি রিটায়ার্ড, কখনো এটা বলতে পারেন না। হ্যান্ডিক্যাপ বলবেন না, তখন মানে এগুলো নেগেটিভ সেন্স হয়ে যায়, মানে লেবেল করার মতো হয়ে যায়, লেবেলিংয়ের মতো হয়ে যায়, এটা হবে না। স্টুডেন্ট উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি, মানে আপনি একটা বাচ্চাকে এটা বলতে পারেন, যখন কারোর সাথে কথা বলবেন তখন বলবেন স্টুডেন্ট, এই বাচ্চাটা কি ফিজিক্যাল ডিসেবিলিটি, কখনো যে সে পা ভাঙ্গা, হ্যান্ডিক্যাপ, এই ধরনের কথা বলবেন না। নর্মালি আপনি ইউজ করতে পারেন এই ওয়ার্ডটা, যখন কারোর সাথে কোনো কিছু কথাবার্তা বলেন, তখন এই ছেলেটার পা ভাঙ্গা এটা বলতে না পারেন, আপনি বলতে পারেন যে এই বাচ্চাটা ফিজিক্যাল ডিসেবিলিটি বা স্টুডেন্ট উইথ ফিজিক্যাল ডিসেবিলিটি। অপশন 3টা হচ্ছে সঠিক। স্টুডেন্ট উইথ ক্রিপেল বডি মানে বডিটা কীরকম ঝাপসা এরকমের, এটা নয়। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 15, ইন অর্ডার টু অ্যাড্রেস দি নিড অফ দি স্টুডেন্টস হু আর ফেসিং লার্নিং ডিফিকাল্টিস, এ টিচার শুড, যে কোনো একটা স্টুডেন্ট লার্নিং ডিফিকাল্টিস ফেস করছে, শিখতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে, তখন টিচার শুড নট, মানে কী করবেন না, ইউজ মাল্টিপল অডিও ভিজুয়াল এইডস, এটা করতে পারেন। মানে একটা বাচ্চা শিখতে পারছে না, তখন আপনি অডিও, যে বাচ্চা শুনতে অসুবিধা তার জন্য অডিও ইউজ করতে পারেন, আর যে বাচ্চা দেখে না, দেখতে অসুবিধা তার জন্য ভিজুয়াল, যে বাচ্চা
শুনতে অসুবিধা হয় তাকে আপনি পিকচার দিয়ে দিতে পারেন, আর যে বাচ্চা দেখতে অসুবিধা হয় তাকে অডিও শোনাতে পারেন। মাল্টিপল টিচিং মেটেরিয়াল ইউজ করতে পারেন, অবশ্যই এটা হবে। ইউজ কনস্ট্রাকটিভ পেডাগজিক্যাল অ্যাপ্রোচ। কনস্ট্রাকটিভ মানে বাচ্চাকে অ্যাক্টিভ, আপনার যে পেডাগজিটা থাকবে, পড়ানোর যে তালিকা যেটা থাকবে, আর কনস্ট্রাকটিভটা নেবেন যাতে অ্যাক্টিভিটিসের মাধ্যমে হয়, অবশ্যই এটা করতে পারেন। ডু ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানিং, মানে আইইপি, যেটা আইএনইপি 2020 বলে, ইন্ডিভিজুয়ালভাবে আপনি এডুকেশনটা প্ল্যান করতে পারেন। একটা বাচ্চা যদি এই জিনিসটা সে শিখতে পারছে না, তখন আপনি তাকে একা করে এনে তাকে মনোযোগ দিতে পারেন, অবশ্যই এটা পারেন। প্র্যাকটিস রিজিড স্ট্রাকচার ফর পেডাগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট। যখন তার জন্য কোনো কিছু অ্যাসেস করবেন, আর আপনার যে পেডাগজি যেটা থাকবে, আপনার রিজিড থাকবে, শক্তি থাকবে, কখনো নয়। আপনার যে পেডাগজিটা থাকবে এটা ফ্লেক্সিবল থাকবে, লচিলা থাকবে। অপশন 4টা হচ্ছে নট, মানে এই জিনিসটা আপনি করবেন না, কখনো রিজিড থাকবে না। রিজিড ওয়ার্ডটা নেগেটিভ। নেক্সট কোয়েশ্চন, ড্যাশ ইজ দি প্রাইমারি আইডেন্টিফাইং ফিউচার অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির যে ফিচার্স আছে সেটা কী হবে? লো কম্প্রিহেনশন, মানে পড়াটা বুঝতে তার অসুবিধা হয় না। হাইপার অ্যাক্টিভও নয়। ইনঅ্যাটেন্টিভনেস, হাইপার অ্যাক্টিভ বা ইনঅ্যাটেন্টিভনেস, এই বাচ্চা, যে বাচ্চা এডিএইচডির অসুবিধা আছে সে বাচ্চা হাইপার অ্যাক্টিভ বা ইনঅ্যাটেন্টিভ হতে পারে। লো কম্প্রিহেনশন, যাদের ডিসলেক্সিয়া আছে সেই ডিসলেক্সিয়া বাচ্চার লো কম্প্রিহেনশন হতে পারে। ক্রিয়েটিভিটিটা ডাইভারজেন্টের সাথে জড়িত, মানে বিভিন্ন ধরনের একটা প্রবলেমের সলিউশন বিভিন্ন ধরনের বার করতে পারবে একটা বাচ্চা। আজকে আমি একটা বাচ্চাকে মোবাইল স্ক্রিনের লেখার জন্য একটা পেন দিয়েছি, সেই বাচ্চাটা অনেক ক্রিয়েটিভ, মানে তার অনেক বিভিন্ন দিশা সোচবার জ্ঞান আছে, সে ডিফারেন্টভাবে সোচতে পারে কোনো একটা জিনিসের জন্য। ডাইভার্জেন্ট থিঙ্কিং, সেটা ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মাল্টিপল সলিউশন হবে। আর থিঙ্কিংয়ে দুই ধরনের আছে, যে একটা হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং আর একটা ডাইভার্জেন্ট থিঙ্কিং। কনভার্জেন্ট জাস্ট একটা থাকবে, আর ডাইভার্জেন্ট বিভিন্ন দিশা থাকবে। এখানে ক্রিয়েটিভিটিটা ডাইভার্জেন্টের সাথে জড়িত, আর ইন্টেলিজেন্স যেটা আছে সেটা কনভার্জেন্টের সাথে জড়িত। যখন যে আপনি এমসিকিউ সলভ করেন, এমসিকিউটা কনভার্জেন্টের সাথে জড়িত, বা ক্লোজ ইন্টেড এমসিকিউ ক্লোজ ইন্টেড হতে পারে, কনভার্জেন্ট হতে পারে, আপনার ইন্টেলিজেন্সের উদাহরণ হতে পারে। আর ডাইভার্জেন্ট যেটা সেটা ক্রিয়েটিভিটির সাথে জড়িত হবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 17, ইন অর্ডার টু অ্যাড্রেস লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড এ টিচার শুড। ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পারে, তখন টিচারের কী করা উচিত? অ্যাবাউট টকিং অ্যাবাউট অ্যাসপেক্ট রিলেটেড টু দি ডাইভার্সিটি, যে এই ডাইভার্সিটির উদাহরণটা দেবেন না, কখনো এটা হবে না। কারণ আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি। ড্র এক্সাম্পল ফ্রম ডাইভার্স সেটিং। আপনি যখন কোনো একটা এক্সাম্পল দেবেন, তখন আপনি ডাইভার্স এক্সাম্পল দিতে পারেন। মেবি হিন্দু কালচার দিতে পারেন, তারপরে মুসলিম কালচার দিতে পারেন, তারপরে খ্রিস্টান কালচার দিতে পারেন। যে কোনো ধরনের কালচার থেকে ডাইভার্সভাবে আপনি এক্সাম্পল দিতে পারেন, যাতে প্রত্যেককে ফিল করে সিকিউর থাকে। এই ধরনের, তারা যেন রেসপেক্টেড মনে করে, প্রত্যেককে ইনক্লুড করার চেষ্টা করবেন। স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট ফর অল। স্ট্যান্ডার্ডাইজ নয়, স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্টটা অনেক বাজে, অনেক নেগেটিভ এটা ওয়ার্ড। ইউথ স্টেটমেন্ট দ্যাট স্ট্রেংথেন নেগেটিভ স্টিরিওটাইপস। নেগেটিভ কখনো নয়, অপশন 2 হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 18, প্রবলেম সলভিং অ্যাবিলিটিস ক্যান বি ফ্যাসিলিটেড বাই। কীভাবে প্রবলেম সলভিংয়ের প্রতি ফ্যাসিলিটেট একটা বাচ্চাকে, যে একটা প্রবলেম আসলে কী করতে হয়, ফ্যাসিলিটেট করবে। ফোকাসিং অন ড্রিল অ্যান্ড প্র্যাকটিস, যে এক জিনিসটা বারবার প্র্যাকটিস করবে, ড্রিল করবে, এটা নয়। এই ড্রিল আর প্র্যাকটিস ওয়ার্ডটা নেগেটিভ। এনকারেজিং ফিক্সড প্রসেস অফ সলভিং দি প্রবলেমস, মানে এই প্রবলেমের সমাধান শুধু ফিক্সড এইটাই, এটা ফিক্সড কখনো হবে না। এনকারেজিং ইউজ অফ অ্যানালজিস আর জেনারেটিং ফেয়ার এবং স্টুডেন্টস। কখনো স্টুডেন্টদের প্রতি আপনি ফেয়ার মানে বইগুলো ঢুকাবেন না। এনকারেজিং ইউজ অফ অ্যানালজিস, এক এক ধরনের এক্সাম্পল দিয়ে তাদেরকে, যেমন এই ধরনের বলতে পারেন যে একটা বাচ্চার মধ্যে এইভাবে থাকতে পারে যে বাবা
গরিব, আমি ওই সেক্টরে যেতে পারবো না, আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না, তখন আপনি একটা উদাহরণ দিতে পারবেন যে একজন মিস্ত্রির ছেলে কি হচ্ছে ইঞ্জিনিয়ার বনছে, কিংবা একজন রিক্সা চালকের ছেলে কি করছে ম্যাট্রিকের মধ্যে টপ হয়েছে। এই ধরনের উদাহরণ অ্যানালজি দিতে পারবেন, এনকারেজ করতে পারবেন। অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, মোটিভেশন টু লার্ন ক্যান বি সিচুয়েটেড বাই। মোটিভেশন টু লার্ন ক্যান বি সাস্টেইনড বাই। মোটিভেশন মানে পড়ার জন্য মোটিভেশনটা কীভাবে আসবে? পানিশিং দি চাইল্ড, যখন বাচ্চাকে আপনি পানিশ করবেন, ডান্ডা দেবেন তখন না। ফোকাসিং অন মাস্টারি ওরিয়েন্টেড গোলস, মানে বাচ্চাকে মাস্টারি ওরিয়েন্টেড গোল রাখা দরকার, অবশ্য সঠিক। গিভিং ভেরি ইজি টাস্ক টু চিলড্রেন, একদম সহজ টাস্ক দিয়ে দেবেন, নয়। ফোকাসিং অন রুট মেমোরাইজেশন, মুখস্থ করার জন্য ফোকাস করাবেন, নয়। মাস্টারি ওরিয়েন্টেড গোলস, আপনি যে সিটেট দিচ্ছেন, সিটেট দেওয়ার সময় আপনি এটা মনে করেন যে আপনি শুধু পাস করার জন্য পড়ছেন না, সেই সাবজেক্টটা জানার জন্য, সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টের জন্য পড়ছেন, সেই বিষয়টা জানার জন্য পড়ছেন, তখন আপনি ভালো মার্ক স্কোর করবেন। আর যদি এটাই টার্গেট থাকে স্কোর আর স্কোর, তাহলে হবে না। আপনার মাস্টারি ওরিয়েন্টেড সেই সাবজেক্টের প্রতি আপনার মাস্টার হতে হবে, তখন মোটিভেশনটা অটোমেটিক আসবে। অপশন 2টা হচ্ছে সঠিক। যদি এটা আপনি বলতে পারেন যে পাস করে ফেল করে সেটা আসা যায় না, আমি শিখতে পারলাম কতটুকু, তখন আপনার মধ্যে মোটিভেশনটা আসবে, আমি শিখবো ওই সাবজেক্টটা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20, শেম, এই যে লাজ, লজ্জা, এটা কি? হ্যাজ নো রিলেশন উইথ কগনিশন, এটা কোনো ধরনের সম্পর্ক থাকে না। মানে আজকে যদি আমি আপনাকে বা যে কোনো ধরনের একটা ক্লাসের মধ্যে একটা বাচ্চা কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো, তখন টিচার কী করলেন, ক্লাসের মধ্যে ওই বাচ্চাকে ইনসাল্ট করে দিবেন, তখন তার দিমাগের মধ্যে কি এটার প্রভাব ফেলবে না? অবশ্য ফেলবে, কারণ এর পরের দিন বাচ্চা আর কোনো ধরনের কোয়েশ্চন করবেই না। ক্যান হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন কগনিশন, অবশ্য এটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে, নাকারাত্মক ভাব দেবে, এটা সঠিক আছে। ইজ ভেরি ইফেক্টিভ টু মোটিভেট দি চিলড্রেন টু লার্ন, এই যে সেমটা, যে ক্লাসের মধ্যে যদি আমি ছাত্রদের পড়া শিখিয়ে আসে না ইনসাল্ট করি, তাহলে তারা ভালোভাবে পড়া শিখিয়ে যাবে পরের দিন, সেটা হবে না। শুড বি জেনারেটেড ফ্রিকুয়েন্টলি ইন টিচিং লার্নিং প্রসেস, পড়ানোর সময় আপনি ফ্রিকুয়েন্টলি তাড়াতাড়ি এটা ইউজ করবেন, প্রত্যেক দিন ক্লাসের মধ্যে বলবেন কেন পড়া শিখলে না, তোর ইনসাল্ট করছি, স্কুলের বাইরে নিয়ে তোকে নিন ডাউন দিয়ে রাখছি, স্কুলের অন্য একটা ক্লাসের রুমের মধ্যে নিয়ে তাকে নিন ডাউন করে রাখলেন, এই ধরনের জিনিসটা বাচ্চার নেগেটিভ ইম্প্যাক্ট করবে। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট, অনেক সময় আমরা যখন স্কুলের মধ্যে ছিলাম, কিন্তু এখন তো এইভাবে করা হয় না, যখন আমরা স্কুলের মধ্যে ছিলাম তখন কী করা হতো, যদি পড়া পারতাম না তাহলে অন্য ক্লাসের মধ্যে নিয়ে নিন্দান দেওয়াতেন, কিংবা অন্য রুমের সামনে, অন্য ক্লাসের সামনে নিয়ে কী করতেন, দাঁড়া করে রাখতেন, এইভাবে এটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। তারপর কোয়েশ্চন নাম্বার 21, উইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইফেক্টিভ মোড অফ টিচিং লার্নিং, সব থেকে ভালো কোনটি হবে টিচিং লার্নিংয়ের মধ্যে? রুট মেমোরাইজেশন, কখন রুট মেমোরাইজেশন ভালো হবে না। এক্সপ্লোরেশন অফ রিলেশনশিপ বিটুইন কনসেপ্ট, একটা কনসেপ্টের প্রতি যখন এক্সপ্লোরেশন মানে আরও খুঁজবিন করবেন, এই জিনিসটা বোঝার জন্য আরও একটু, একটা কোয়েশন বুঝতে এই জায়গায় হচ্ছে না, তখন আরও একটি জায়গায় যাচ্ছেন, একটার সাথে আরেকটা রিলেট করছেন, তখন কী হবে, লার্নিংটা এফেক্টিভ হবে। অবশ্য অবজারভেশন উইথাউট অ্যানালাইসিস ছাড়া কেন হবে, প্রথমে তো আপনার অ্যানালাইজ করতে হবে, সেটা হবে না। ইমিটেশন অ্যান্ড রিপিটেশন, তখন লার্নিংটা ভালো হবে যখন ইমিটেশন আর রেপিটেশন, রেপিট মানে বারবার করা, আর ইমিটেশন মানে আমি যা বললাম তা আপনি রিপিট করে নিলেন, বা যা কিছু দেখলেন সেটা আপনি নকল করে নেন, এটা হচ্ছে ইমিটেশন, এটা নেগেটিভ। অপশন 2 হচ্ছে সঠিক। Next question number 22. A teacher should analyze the various errors made by students
অন এ গিভেন টাস্ক বিকজ একজন টিচার কী করছেন, একটা টাস্ক দিয়েছিলেন, তারপরে ওই টাস্কটা যে বাচ্চারা কী করলো না করলো সেটা তিনি অ্যানালাইজ করলেন। কারণটা কি? শি ক্যান ডিসাইড ডিগ্রি অফ পানিশমেন্ট অ্যাকর্ডিংলি, মানে এই অ্যানালাইজ এর জন্য করেছেন তাদের অনুযায়ী তাদেরকে কী করবেন, পানিশমেন্ট দেবেন, সেটার জন্য নয়। আন্ডারস্ট্যান্ডিং অফ এরর্স আর মিনিংফুল ইন টিচিং লার্নিং প্রসেস, যে ভুল যেগুলো আছে সেগুলি টিচিং লার্নিংয়ের সময় মিনিংফুল হবে, তিনি বুঝতে পারবেন যে কোথায় বাচ্চারা ভুল করেছে কিংবা তার পেডাগজির মধ্যে কোনো ধরনের ভুল আছে কিনা, তিনি ইমপ্রুভ করতে পারবেন, বাচ্চাদেরকেও ইমপ্রুভ করতে পারবেন, তিনি নিজেও ইমপ্রুভ হতে পারবেন। অবশ্যই এটা সঠিক লাগছে। নেক্সট অপশন হচ্ছে শি ক্যান সেগ্রিগেট দোজ হু মেড মোর এরর্স ইন কম্প্যারিজন টু আদার্স, মানে যারা ভালো করছে তাদের সাথে যারা কম করছে তাদের সাথে তিনি কম্পেয়ার করবেন, এটাও না, কম্পেয়ার নেগেটিভ ওয়ার্ড। লার্নিং ইজ সোললি বেসড অন কারেকশন অফ এরর্স, সেটাও নয়। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। এরর হচ্ছে লার্নিংয়ের একটা পার্ট। কোয়েশ্চেন নাম্বার 23, ইট ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন টু লার্ন হোয়েন, কখন ডিফিকাল্ট হয়ে যায় পড়ার জন্য? ইনফরমেশন ইজ প্রেজেন্টেড ইন ডিকানেক্টেড চাঙ্কস, যে ইনফরমেশন সেটা আছে সেটা একটি আরেকটির সাথে রিলেট নয়, কানেক্টেড নয়, সেটা হবে না, মানে কানেক্টেড থাকতে হবে। যদি এখানে তা সরে যেত, কানেক্টেড থাকতো, তাহলে সঠিক হয়ে যেত। দে আর ইন্টেন্সিক্যালি মোটিভেটেড, ইন্টেন্সিক্যালি মোটিভেটেড মানে যখন মোটিভেশন দুই ধরনের, একটা হচ্ছে ইন্টেন্সিক মোটিভেশন আর একটা এক্সটেন্সিক মোটিভেশন। ইন্টেন্সিক মোটিভেশন সেটা যে রিজনটা আমার নিজের মধ্যে থাকে, যে আমার ভালো লাগে আমি পড়বো, আদার কোনো বারে দিই রিজনটা দেখবো না। আর যদি রিজনটা বারের মধ্যে হয়, মানে আমাকে যদি চকলেট দেওয়া হয় তাহলে আমি পড়বো, কিংবা আমার জন্য প্রশংসা করা হয় আমি পড়বো, তখন সেটা হবে এক্সটেন্সিক মোটিভেশন। ইন্টেন্সিক মোটিভেশন ভালো থাকে। লার্নিং ইজ solely contextualized. Content is represented through multiple ways. এটাও সঠিক। কনটেক্সট যে পড়াগুলো একটা কনটেক্সটের মধ্যে থাকবে, অবশ্যই এটা সঠিক। কন্টেন্ট ইজ রিপ্রেজেন্টেড থ্রু মাল্টিপল ওয়েজ, একভাবে হচ্ছে না, আপনি আরেকভাবে কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। রিপ্রেজেন্ট মানে তাদের সামনে আনতে পারেন, তাদেরকে সেই কনসেপ্টটা বিস্তারভাবে বর্ণনা করতে পারেন, এইভাবে হচ্ছে না অন্যভাবে করতে পারেন, এটাও সঠিক। ইন্টেন্সিক্যালি মোটিভেট, এটাও সঠিক। আমাদের কোয়েশনের মধ্যে ছিল কি, ইট ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন, কখন কঠিন হয়, যখন ডিসকানেক্টেডভাবে থাকে। অপশন 1টা হচ্ছে সঠিক। আমাদের এই কোয়েশনের মধ্যে নেগেটিভ আনসার খুঁজাচ্ছে। নেক্সট কোয়েশন নাম্বার 24, বেস্ট স্টেট অফ লার্নিং ইজ, লার্নিংয়ের কোনটা ভালো হবে? হাই অ্যারাউজেল, অ্যারাউজেল বলতে যে কিউরিয়াসিটি বা এক্সাইটেড যে জিনিসটা আছে, এক্সাইটমেন্ট, সেটা। হাই অ্যারাউজেল মানে অনেক বেশি কিউরিয়াসিটি বা অনেক বেশি এক্সাইটমেন্ট যেটা সেটা। আর হাই ফিয়ার মানে বেশি ভয়, এটা ভালো হবে না। লো অ্যারাউজেল মানে কম কিউরিয়াসিটি আর ভয়টা অনেক বেশ, এটাও হবে না। মডারেট অ্যারাউজেল, আপনার মধ্যে যে মডারেট লেভেলের এক্সাইটমেন্ট কিংবা মডারেট লেভেলের কিউরিয়াসিটি, সেটা সঠিক আছে। আর নো ফিয়ার মানে ভয় করার দরকার নেই, সেটা। যাই হোক, পরীক্ষায় ফেল করি পাস করি সেটা ম্যাটার করবে না, আমার কিন্তু পড়ার জন্য এক্সাইটেড থাকতে হবে, সেটা। নো অ্যারাউজেল নো ফিয়ার, এটা আবার হবে না। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন, মডারেট অ্যারাউজেল আর নো ফিয়ার। তারপর হচ্ছে কোয়েশ্চন নাম্বার 25, কনস্ট্রাকটিভিস্ট ভিউ অফ লার্নিং সাজেস্ট দ্যাট চিলড্রেন কনস্ট্রাকশন অফ দেয়ার ওন নলেজ। কনস্ট্রাকটিভিস্ট আপনারা জানেন অ্যাক্টিভ মিনিং মেকিং যেখানে পড়ানো হবে, সেটা। হ্যাভ নো রুল প্লে ইন মানে কোনো ধরনের রুল প্লে করবে না নলেজ কনস্ট্রাকশনের সময়, এটা হবে না। আর সোললি ডিপেন্ডেন্ট অন অ্যাডাল্টস ফর, সেটা অ্যাডাল্টসের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। প্লে অ্যান্ড অ্যাক্টিভ রুল, বাচ্চারা প্লে করেই তো জিনিসটা কনস্ট্রাক্ট করবে অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, অবশ্য অপশন 3 সঠিক লাগছে। আর সোললি ডিপেন্ড অন টেক্সট বুক ইন, এই যে কনস্ট্রাকটিভিস্ট কিংবা চাইল্ড থিয়েটার অ্যাপ্রোচ কখনো টেক্সট বুকের উপর এত ডিপেন্ডেন্ট থাকে না। প্লে অ্যান্ড অ্যাক্টিভ রুল, অপশন 3টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন,
উইচ অফ দ্য ফলোয়িং বিলিফ ইজ গুড ফর লার্নিং, আচ্ছা কোন ধরনের বিলিফটা ভালো থাকে লার্নিংয়ের প্রতি। অ্যাবিলিটি ইজ ইমপ্রুভেবল, অ্যাবিলিটি ইজ ফিক্সড, অ্যাবিলিটি কখনো ফিক্সড নয়। এফোর্টস ডোন্ট মেক এনি ডিফারেন্স, এফোর্টসটা যে আপনি যে এফোর্ট করেন চেষ্টা করেন সেটা কোনো ধরনের ডিফারেন্স আনে না। কেন আনে না? মানে যদি একটা সাবজেক্ট আপনি বুঝতে অসুবিধা হয় তারপরে সেই সাবজেক্টটা বোঝার জন্য এফোর্ট করেন, বিভিন্ন ক্লাস দেখেন, তখন আপনার মধ্যে তো ডিফারেন্সটা আনে, অবশ্য আনে, এটা হবে না। ফেইলিয়ার ইজ আনকন্ট্রোলেবল, এই ধরনের বিলিফ যে চাহে जो कुछ भी हो जाए আমি তো ফেল করবই করব, আমি যত পড়ি না কেন আমি ফেল করব, সেটা এটা হবে না। অ্যাবিলিটি ইজ ইমপ্রুভেবল, মানে যে অ্যাবিলিটি যেটা আছে সেটাকে ইমপ্রুভ করা যাবে, অ্যাবিলিটিটা থাকে ইনক্রিমেন্টাল, অ্যাবিলিটি ইজ ইনক্রিমেন্টাল মানে আপনি মডিফাই করতে পারবেন। যদি সাবজেক্টটা বুঝতে পারছেন না তখন সাবজেক্টের বিষয়ে যখন অন্যান্য ক্লাস দেখবেন তখন আপনার অ্যাবিলিটিটাকে কী করবে, ইমপ্রুভ করতে পারবেন। অপশন ওয়ানটা হচ্ছে সঠিক। আর এই যে ফেইলার অফ আনকন্ট্রোলেবল, আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে আমি এই ধরনের এক্সাম দেবো, ওই ধরনের এক্সাম দেবো। আমি বলি, স্পেশালি আমি ফ্রেন্ডটার নাম বলছি, রাজীব, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সব সময় বলবে যে তুমি এই এক্সামটা দেবে, আমি বলবো তাকে না, চাহে কুছ ভি হোক আমি পারবো না, আমি ফেল করবো, আমি যতই পড়ি না কেন আমি ফেল করবো, এই ধরনের। এটা এটা পজিটিভ থাকে না, এটা নেগেটিভ থাকে। Next question number 27. Conceptual understanding among students is likely to improve in the setting which emphasis on. Conceptual যে আন্ডারস্ট্যান্ডিং, একটা যে কোনো একটা কনসেপ্ট বোঝার জন্য, যেমন ওয়াটার কিংবা রুম, যে কোনো জিনিসের একটা কনসেপ্ট বোঝার জন্য কী করা দরকার, কম্পিটিশন, একজন আরেকজনের সাথে কম্পিটিশন কখনো নয়, টেক্সটবুক সেন্ট্রিক পেডাগজি নয়, ফ্রিকুয়েন্ট এক্সামিনেশন, বারবার এক্সামিনেশন নেবেন নয়, ইনকোয়ারি অ্যান্ড ডায়লগ, একটা কনসেপ্ট বোঝার জন্য আপনি ইনকোয়ারি করতে পারেন, ডায়লগ মানে ডিসকাশন, এগুলি করতে পারেন, ডিবেট করতে পারেন, আর ইনকোয়ারি মানে খোঁজ করতে পারেন যে কোনো একটা কনসেপ্ট। যেমন এখান থেকে বুঝলেন, তারপর আপনি লেটস লার্ন থেকে আরও বোঝার চেষ্টা করেন। আমি তো বললাম যে আমি বাংলা দিয়ে ক্লাস দিচ্ছি সিটিপি, আর আপনারা লেটস লার্নটাকে ছাড়বেন না, একদম প্রথম থেকেই বলে আসছি। তখন লেটস লার্ন থেকে আপনার কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হবে, কারণ আমি সিডিপি লেটস লার্ন থেকে সিডিপি কেউ ভালো বোঝাতে পারবে না আমার মত অনুসারে। আপনারা লেটস লার্নকে ফলো করতে পারেন। আর এখানে এই যে আপনারা কিছু একটা কমই আছে যে আপনার হিন্দির মধ্যে, তাই আপনি এখান থেকে একটু ইমপ্রুভ করতে পারেন। এখানে যদি বাংলায় একটু বুঝে যান আর পরে লেটস লার্নের মধ্যে দেখেন, আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর এইটাই বোঝাচ্ছে এই কোয়েশনের মধ্যে অপশন 4। ইনকোয়ারি কখন করবেন, মানে লেটস লার্নের মধ্যে গিয়ে খুঁজাবেন, তখন আপনার ইনকোয়ারি হবে। আর ডায়লগ কোনো বন্ধুদের সাথে এটা ডিসকাস করতে পারবেন। নেক্সট question number 28. During a task, Sana is talking to herself about ways she can proceed on the task. According to Vygotsky idea on language and thought, this kind of private speech is called বা সাইন অফ। সাইনা যখন কোনো একটা জিনিস কী করছে, হার সেলফ, সাইনা নিজে কথা বলছে, এই ধরনের কথাটাকে ভাইগোটস্কি কী বলেছেন, কগনিটিভ ইম্যাচুরিটি, সেলফ রেগুলেশন, ইগোসেন্ট্রিক, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নয়, এই যে একটা বাচ্চা নিজে কথাগুলো বলছে সেটাকে বলা হয় প্রাইভেট স্পিচ বা সেলফ রেগুলেশন। এখানে বাচ্চা কোন কোয়েশনের মধ্যে নেই যে এটা কী ধরনের স্পিচ। আচ্ছা, দিস কাইন্ড অফ প্রাইভেট স্পিচ এখানে দেওয়া আছে প্রাইভেট স্পিচ। এই প্রাইভেট স্পিচটা কী করছে, বাচ্চা নিজেকে ডাইরেকশন দিচ্ছে, সেলফ রেগুলেট করছে, অপশন 2। আর যদি এখানে ভাইগোটস্কি না দিয়ে এখানে দিয়ে দিত যে পেঁয়াজের মতো, এই স্পিচটাকে কী বলে, এই স্পিচটাকে বলে পেঁয়াজের মধ্যে ইগোসেন্ট্রিক স্পিচ। আর ভাইগোটস্কি বলেন এই স্পিচটাকে প্রাইভেট স্পিচ। আর এই প্রাইভেট স্পিচটা বাচ্চা নিজেকে নির্দেশ করে, নিজেকে গাইড করে। নেক্সট question number 29. ইভলিউশন প্র্যাকটিসেস শুড এইম এট, ক্লাসের মধ্যে যে টেস্টগুলো নেন সেটার এইমটা কী থাকে বা অবজেক্টিভটা কী থাকে, লেভেলিং অফ দি স্টুডেন্টকে লেভেল করার জন্য নয়, সেগ্রিগেশন অফ স্টুডেন্ট ফর এবিলিটি বেসড গ্রুপ, এর জন্য সেগ্রিগেট করার জন্য নয়, আইডেন্টিফাইং স্টুডেন্ট নিডস অ্যান্ড রিকোয়ারমেন্টস, মানে স্টুডেন্টের নিডস কী, প্রয়োজন কী, দরকার কী, সেটা জানার জন্য আপনি
আইডেন্টিফাই করার জন্য টেস্টটা নেন। আর রিকোয়ারমেন্টস মানে অ্যাজ পার রিকোয়ারমেন্টস, যার যেরকমের রিকোয়ারমেন্টস সেটা ফুলফিল করাবেন, এই জন্য টেস্টটা নেন। অবশ্য অপশন 3 মধ্যে পজিটিভ লাগছে। আইডেন্টিফিকেশন অফ হাই অ্যাচিভার্স ফর প্রাইজ ডিস্ট্রিবিউশন, মানে কে সব থেকে বেশি সেই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিবেন, এর জন্য অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোয়েশন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট অফ এ চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড অন, যে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, আমি কালো হতে পারি, একটু ছোটো হতে পারি, আপনি একটু বড় হতে পারেন, আপনি সুন্দর হতে পারেন, কিংবা আমি সুন্দর হতে পারি, আপনি কালো হতে পারেন, এই ধরনের যে, বা একটা বাচ্চার আগে দাঁত বের হতে পারে, আরেকটা বাচ্চার একটু পরে বের হতে পারে, কেউ বাংলায় বুঝতে পারে, কেউ ইংলিশে বুঝতে পারে, কেউ বাংলা বলে, কেউ ইংলিশ বলে, কেউ হিন্দি বলে, এই ধরনের যে ডিফারেন্স সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। এটা কোথা থেকে আসে? হেরিডিটি থেকে না, হেরিডিটিকে নয়, এনভায়রনমেন্ট থেকেও নয়, নাইদার হেরিডিটি মানে হেরিডিটি নয়, এনভায়রনমেন্ট নয়, এটা নয়, ইন্টারপ্লে অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমাদের মধ্যে যা কিছু আছে ডেভেলপমেন্ট, তা হেরিডিটি আর এনভায়রনমেন্টের রেজাল্ট আছে। অপশন 4টা হচ্ছে সঠিক, আর এটা কমপ্লেক্সভাবে জড়িত থাকে। সো এখানে আমাদের সেটটা কমপ্লিট হলো। ক্লাসটা কিভাবে হলো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সিডিপিটা সিলেবাস ভাবছি সিডিপির সিলেবাসটা কমপ্লিট করাবো, আর বাংলা পেডাগজি তো নিশ্চয়ই কমপ্লিট করব। কিছু ক্লাস দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। ধন্যবাদ আপনাদেরকে।